বমি হচ্ছে, মানে ভিতরের স্টোমাক আপসেট হয়ে গেছে আর কি, বমি হচ্ছে, বুক ধরফর করছে, হজ পালন করার সময় যেন আমার কোনো ঘাটতি না পড়ে, অসুবিধা না হয়। এই রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ন্ত্রণ করলে স্ট্রোক থেকে বাঁচাটা খুবই সম্ভব। সুধী দর্শক, পবিত্র হজ মৌসুমে স্ট্রোক সচেতনতা নিয়ে কথা বলবেন ডাক্তার সুমন রানা, সহকারী অধ্যাপক, নিউরো সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল। স্যার, পবিত্র হজের মৌসুম চলে এসেছে, তো এই বিষয়ে আমরা এখন কথা বলবো যে স্ট্রোক নিয়ে কি ধরনের সচেতনতা হজে আসলে প্রতিপালন করা উচিত। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করতে যাচ্ছি। হজ খুবই সন্নিকটে এবং এবারের হজে প্রতিবারই আসলে অনেক বেশি টেম্পারেচার থাকে, ফিজিক্যাল ওয়ার্ক করতে হয়, বেশিরভাগ মানুষগুলোই আসলে ওল্ড এজেড, তো যার কারণে এই সবগুলোই আসলে রিস্ক ফ্যাক্টর হিট স্ট্রোকের কারণে, হিট স্ট্রোকের জন্য। কিন্তু এখানে আমাদের দুইটা জিনিস, একটা হিট স্ট্রোক একটা জিনিস, আর একটা হলো স্ট্রোক যেটা আমরা বলছি ব্রেন স্ট্রোক, আলাদা জিনিস। দুটোরই সম্ভাবনা থাকে, তবে সবচেয়ে বেশি হিট স্ট্রোকের সম্ভাবনাটা বেশি থাকে। এবং এটা আমরা প্রথমে হিট স্ট্রোক নিয়েই আসলে আলাপ করতে পারি বিষয়টা নিয়ে। তো হিট স্ট্রোক বিষয়টা হলো যখন খুব বেশি টেম্পারেচার থাকে, অনেক বেশি রোদের তাপ থাকে, এবং একই সাথে যদি কেউ এক্সেসিভ ওয়ার্ক করে, যেমন হাঁটাহাঁটি, চলাফেরা, বেশি কাজ করলো, তাহলে অতিরিক্ত তাপমাত্রা একদিকে বডি মানে এক্সহর্শন হয়ে গেল, একই সাথে আবার ওল্ড এজ, তখনই কিন্তু হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো বিষয়টা হলো যে যখন শরীর হাঁটছি, হজের সময় তো আমরা হাঁটতেই থাকি, তো হাঁটতে হাঁটতে শরীরের তো সোয়েটিং ক্যাপাবিলিটি শেষ হয়ে যায়, ওদিকে রোদের প্রচণ্ড তাপ, তো এক সময় দেখা গেল সোয়েটিং হইতে এক সময় সোয়েটিংয়ের আর ক্যাপাবিলিটি শরীরে থাকে না। অর্থাৎ আমাদের শরীরের যে তাপমাত্রা, এটা আমরা যে মেনটেন করি এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে, সেটা সোয়েটিংয়ের মাধ্যমে। যখন বাইরে তাপ থাকে তখন আমরা ঘামি বেশি, ঘামলে কী হয়, শরীরের তাপমাত্রাটা কমে যায়। শরীরের একটা নির্দিষ্ট তাপমাত্রা অবশ্যই মেনটেন করতে হবে শরীরের সমস্ত অর্গানগুলোকে ফাংশনিং রাখতে গেলে। তো একদিকে যেমন অতিরিক্ত তাপ, আবার এদিকে সোয়েটিং হইতে সোয়েটিংয়ের সুযোগ নেই, তখন শরীরের তাপমাত্রা বাড়া শুরু করে, এবং দেখা গেল যে শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি অথবা তার বেশি হয়ে গেল, তখন এই হিট স্ট্রোকের সম্ভাবনা বা হিট স্ট্রোক হয়। তো হিট স্ট্রোক হলে কী উপসর্গ থাকে রোগীদের মধ্যে? তো দেখা গেল যে এই যে বিষয়গুলো আমরা বললাম, অতিরিক্ত রোদ, অতিরিক্ত কাজ করছি বা হাঁটছি, এর মধ্যে আমার কিছু সিমটম বা উপসর্গ থাকবে। যেমন একটু কনসাসনেস, মানে আমার জ্ঞানের মাত্রাটা কমতে থাকবে, একটু অজ্ঞানের মতো হয়ে যাবে, অল্টার্ড কনসাসনেস, অজ্ঞান হয়ে যাবে। আমরা আগের বার হজে গিয়েছি, দেখেছি যে অনেক বয়স্ক মানুষ এইভাবে হজ থেকে ফেরার পথে একেবারে অজ্ঞান হয়ে পড়ে আছে রাস্তার মাঝখানে অথবা পাশে ইয়েতে, হিট স্ট্রোক করে। তো এটা একটা। আরেকটা হলো যে আর সোয়েটিং হবে না, শরীর থেকে আর কোনো ঘামছে না, শরীর আর ঘামছে না, শরীরের তাপমাত্রা বেড়ে গেছে 104 ডিগ্রি অথবা তার বেশি, এটা একটা উপসর্গ আর কি। আর দেখা গেলো ইউরিনেশন হচ্ছে না, প্রস্রাব হচ্ছে, মানে পানি নেই শরীরের মধ্যে, প্রস্রাব হচ্ছে না, কিংবা বমি হচ্ছে, মানে ভিতরের স্টোমাক আপসেট হয়ে গেছে আর কি, বমি হচ্ছে, বুক ধরফর করছে, তার মানে এখানে পালস রেট বেড়ে গেছে, ব্লাড প্রেশার কমে গেছে। তো এই যে উপসর্গগুলো যখনই থাকবে, যে আমি অজ্ঞানের মতো হয়ে যাচ্ছি, বুক ধরফর করছে, গা দিয়ে ঘাম ঝরছে না, বমি হচ্ছে, তো এই যে উপসর্গগুলো যখন থাকে, তখন আমি বুঝবো যে না, আমি হিট স্ট্রোক করতে যাচ্ছি বা হিট স্ট্রোক হয়ে যাচ্ছে। তো এটাই হলো হিট স্ট্রোকের উপসর্গ। তো এরকম একটা সিচুয়েশনে আমাদের আসলে হজের মরশুমে কি করা উচিত? আসলে ওখানে তো তাপ থাকবেই, রোদ থাকবেই, আমাকে তো অবশ্যই হাঁটতে হবেই, ম্যান্ডেটরি, এখানে কোনো সুযোগ নেই এগুলো অ্যাভয়েড করার। তাহলে আমি কি করব আসলে? তো আমাকে যেটা করতে হবে, যে একটা হলো রোদ বা তাপ থেকে, ওখানে অনেক ধরনের ছাতা পাওয়া যায়, সবার কাছে একটা করে ছাতা থাকে, অথবা মাথার মধ্যে ফিক্স করা কিছু ছাতা থাকে, যে রোদের তাপ থেকে নিজেকে, শরীরকে প্রোটেক্ট করা। এক নাম্বার 2 হচ্ছে যে প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়া, মিন্স পানি, প্রচুর পানি খাওয়া। এই পানিটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখবেন যে হজের মরশুমে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, বিভিন্ন জায়গায় পানির সোর্স আছে রাস্তার পাশেই, তো যাইতে যাইতে এমনিতেই পানি খাওয়া, পিপাসা না লাগলেও পানি খাওয়া, পানি খাইতেই থাকা, তাহলে কী হবে, বডির ফ্লুইডিটি মেনটেন হবে, এটা একটা ইম্পর্ট্যান্ট। এবং তরল জাতীয় খাবারগুলো বেশি বেশি করে খাওয়া, এবং কিছু খাবার সবসময় সাথে রাখা, যেন কখনোই মানে খাবার তো পাওয়া যায় না অনেক সময়,
কিছু খাবার, কিছু পানি সাথে রাখা, যেমন প্রয়োজনের সময় যেন আমরা এটা গ্রহণ করতে পারি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এই জন্য আর একা না চলা, সবার সাথে চলা, আর বিশেষ করে বয়স্কদেরকে দেখে রাখা, কারণ এই ধরনের হিট স্ট্রোকে আসলে বয়স্করাই বেশি আক্রান্ত হয়। তখন বয়স্কদের সাথে আমার এখনও মনে আছে যে আমরা যাচ্ছিলাম, আমার ওয়াইফও ছিল সাথে, তো পাশেই দুইজন মুরব্বী আমাদেরই গ্রুপের একটু দলছুট হয়ে গেছে আর কি, হঠাৎ করে তারা পড়ে গেল আর কি। পরে আমরা দল থেকে আমরাও দলছুট হয়ে তাদেরকে ধরে নিয়ে যে সঠিকভাবে তাকে ঠান্ডা করা, পানি দেওয়া, শরীরে পানি খাওয়ানো, এগুলো করলাম। তারপরে একটু পরে আবার তারা ভালো হয়ে উঠলো আর কি। তো এই বিষয়গুলো মাথায় রাখা, এবং যখন এটা হয়ে যাবে, যদি কারোর সাথে এরকম কারো হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাকে একটা ঠান্ডা জায়গায় নিয়ে যাওয়া আর কি, একটু ছায়াযুক্ত স্থানে নিয়ে যাওয়া, পানির সোর্সের কাছে নিয়ে যাওয়া, পানি খাওয়ানোর চেষ্টা করা, তার শরীরে পানি দেওয়া, তার শরীরে ঠান্ডা কিছু দেওয়া যাতে টেম্পারেচারটা কমে যায়, তাকে পানি খাওয়ানো, কিছু খাওয়ানো, এবং তাকে ঠান্ডা জায়গায় নিয়ে যাওয়া। এগুলো হলো প্রাথমিক চিকিৎসা আর কি হিট খুব স্ট্রোক। সুন্দর বলেছেন স্যার। আপনি নিজেও পবিত্র হজ পালন করেছেন, তো স্যারের কাছে কি মনে হয় যে কি কি ধরনের প্রিপারেশন আসলে নেওয়া উচিত? সেটাই, একটা হলো যে আমরা তো স্ট্রোক নিয়েই আলোচনা করছি, প্রস্তুতি অনেক রকমই আছে, তবে একটা জিনিস ইম্পর্টেন্ট, সবসময় পানি এবং কিছু খাবার এটা একেবারে পাশে সাথে থাকা উচিত। আসলে যে কোনো সময় পানির অ্যাটলিস্ট একটা পানির পট থাকা উচিত, পানির বিভিন্ন সোর্স আছে যেখান থেকে পানিগুলো নিয়ে সঙ্গে রাখা, সবসময় পানি খেতে থাকা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর অনেক প্রস্তুতি আছে, কিন্তু স্ট্রোক রিলেটেড, হিট স্ট্রোক রিলেটেড প্রস্তুতি আমরা বললাম যে সাথে সবসময় একটা ছাতা রাখা, একটা পানির বোতল রাখা, কিছু খাবার রাখা, এটা ইম্পর্টেন্ট। এটা আমি হজ পালনকারী যারা আল্লাহ তাআলা কবুল করছে যাদেরকে এবছর, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সাথে অবশ্যই যেন এই জিনিসগুলো, ছোট জিনিস কিন্তু এটা অনেক বড় জিনিস, এটা আমরা রাখবো ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হলো যে হিট স্ট্রোকের সাথে আমরা যে স্ট্রোক নিয়ে কথা বলছিলাম, ব্রেইন স্ট্রোক করতে পারে কিনা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে ভাবতে হবে। এখানে অনেক মানুষ যায় যারা বয়োবৃদ্ধ, যাদের কিন্তু অলরেডি স্ট্রোকের যে রিস্ক ফ্যাক্টর যেগুলো, অর্থাৎ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস মেলাইটাস, এরকম যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে, রিস্ক ফ্যাক্টর, সেগুলো কিন্তু তাদের আছে, বয়স্ক মানুষ অনেকেরই আছে। তো এই ধরনের যদি উচ্চ রক্তচাপ, ওখানে রোদের মধ্যে অনেক ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয়, দেখা গেল যে উচ্চ রক্তচাপের যে ওষুধ সেটা খাওয়া হয় নাই, স্বাভাবিকভাবে তার প্রেশার বেড়ে যেতে পারে এবং সে স্ট্রোক করতে পারে, রক্তক্ষরণজনিত স্ট্রোক হয়ে যেতে পারে তার ওখানে, এটা হতে পারে। আবার ডায়াবেটিসের ওষুধ কিংবা ইনসুলিন সঠিকভাবে নেওয়া হয় নাই, নিয়মটা সঠিকভাবে মানা হয় নাই, নতুন পরিবেশ, নতুন সিস্টেম, যার কারণে হয়তোবা ইনসুলিন অথবা অ্যান্টি ডায়াবেটিক যে ড্রাগগুলো, সেগুলো সময় মতো যেভাবে নেওয়ার কথা, যেভাবে সেবন করার কথা, নেওয়ার কথা, সেভাবে নেওয়া হয় নাই, তখন সুগার লেভেল অনেক হাই হয়ে গেল, তখনও কিন্তু স্ট্রোকের ঝুঁকি তার বেড়ে গেল। তো এই কারণে স্ট্রোকের ঝুঁকি কিন্তু হজে যারা যাত্রী, তাদের কারণে বেশ কিছু কারণে স্ট্রোকের ঝুঁকি বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। সাথে অবশ্যই প্রেশারের যে ওষুধ খাওয়ার মাধ্যমে প্রেশারটা নিয়ন্ত্রিত থাকে, সেই ওষুধটা অবশ্যই আমি সাথে বেশি করে নিব, শুধু নিব না, সঠিক সময়ে সেবন করব। আরেকটা হলো ডায়াবেটিসের জন্য যদি ইনসুলিন অথবা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ যেগুলো, সেগুলো আমরা সাথে নিব 1 মাস 1.5 মাস, যার যেমন সময় ওখানে থাকতে হবে, এটার জন্য বেশি করে আমরা সাথে নিয়ে নিব, যাতে হজ পালন করার সময় যেন আমার কোনো ঘাটতি না পড়ে, অসুবিধা না হয়। এই রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ন্ত্রণ করলে স্ট্রোক থেকে বাঁচাটা খুবই সম্ভব। আর সবচেয়ে বড় কথা হলো যে অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করেন হজের সময়। অনেক মানুষ আসলে দেখবেন যে আমার এই রোগ ছিল, সেই রোগ ছিল, হজে যাওয়া অবস্থায় আল্লাহ তাআলা আমাকে শেফা দান করছেন, আমি আর ওই বুঝি নাই আমার ব্যথা, বুঝি নাই আমার রোগটা। ডেফিনেটলি এটা আমিও দেখছি, সবাই বলে একই কথা, এটা আল্লাহ তাআলার সরাসরি সাহায্য থাকে, যে আল্লাহ তাআলাই সাহায্য করেন তার মেহমানদেরকে আর কি। অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করবেন সবাইকে।